ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আলোচনা করব ভারতের জনসংখ্যা। আজকের এই ভিডিওটি কেবলমাত্র একটি ক্লাসের জন্য নির্দিষ্ট করে নয়। এই ভিডিওটি দ্বাদশ শ্রেণী, দশম শ্রেণী এবং যারা চাকরির পরীক্ষা দেবে, যারা শিক্ষকতার চাকরির পরীক্ষা দেবে কিংবা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে, এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা এবার এসএলএসটি দিবে কিংবা যারা এবার মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, সকলের জন্যই আজকের এই আলোচনা। আজকে এই ভিডিওতে একেবারে গভীরভাবে এবং সঠিক তথ্যসহ সম্পূর্ণ আলোচনাটি করা হবে। সুতরাং ভিডিওর দৈর্ঘ্য বড় হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথমেই মনে রাখতে হবে যে ভারতের জনসংখ্যার যে গণনা বা আদমশুমারি, যে আদমশুমারি একটি উর্দু শব্দ, যা অর্থ জনগণনা বা লোক গণনা। এই আদম শব্দের অর্থ হচ্ছে লোক এবং শুমারি শব্দের অর্থ হচ্ছে গণনা। ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। যদিও ভারতে এই জনগণনা শুরু হয়েছিল 1867 সালে এবং এটি প্রকাশিত হয়েছিল 1872 সালে। এই জন্য এটিকে 1872 খ্রিস্টাব্দের জনগণনা হিসাবেই ধরা হয়ে থাকে। এটি ছিল ভারতের প্রথম সেন্সাস। এরপর মাথায় রাখতে হবে যে নিয়মিতভাবে, রেগুলারভাবে সেন্সাস শুরু হয় 1881 সাল থেকে। প্রথম সেন্সাস 1872 খ্রিস্টাব্দে হলেও রেগুলারভাবে যে সেন্সাসটা শুরু হয়েছিল সেটা 1881 খ্রিস্টাব্দে। মাথায় রাখতে হবে যে ভারতে প্রতি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি বা সেন্সাস অর্থাৎ জনগণনা হয়ে থাকে। এবার স্বাধীন ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই জনগণনার কাজটা কিন্তু করে থাকে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই জনগণনার কাজটা কিন্তু হয়ে থাকে। নেক্সট, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা 2011 সালের সেন্সাস যখন পাবলিশ হয়েছিল, তখন ভারতের জনগণনা কমিশনার অর্থাৎ সেন্সাস যে কমিশনার তিনি ছিলেন সি চন্দ্রমৌলি, এবং ভারতের রাষ্ট্রপতি, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল। এই ছবিটিতে দেখা যাচ্ছে যে সি চন্দ্রমৌলি প্রতিভা প্যাটেলকে এই সেন্সাসের যে পাবলিশ হচ্ছে তার কপি তাকে কিন্তু তুলে দিচ্ছে। এবং 2011 সালের এই সেন্সাসটা ছিল স্বাধীনতার পরে 7ম সেন্সাস, এবং সব মিলিয়ে এটি ছিল পঞ্চদশ অর্থাৎ 15তম সেন্সাস। আচ্ছা, তাহলে ভারতের সর্বশেষ অর্থাৎ 15তম সেন্সাস হয়েছিল 2011 খ্রিস্টাব্দে। এই হিসাবে প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হলে 2021 খ্রিস্টাব্দে সেন্সাস হওয়ার কথা, কিন্তু করোনা মহামারীর কারণে কিন্তু সেন্সাস সম্পন্ন হয়নি। এই সেন্সাসটি আবার সম্পন্ন করা হবে এই 2025 সালে। শুরু হবে এই গণনার কাজ, হয়তো পাবলিশ হতে সেটা 2026 হয়ে যেতে পারে। এরপরে নেক্সট 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে স্লোগানটা যেটা ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 2011 সালের সেন্সাসে যে স্লোগান আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এই 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 121,54,977 জন। হয়তো বিভিন্ন বইয়ে এই তথ্যটা আলাদা হলেও এই তথ্যটা অধিক গ্রহণযোগ্য এবং নিখুঁত। এরপরে মাথায় রাখতে হবে যে 2011 সালে নারী জনসংখ্যা ছিল প্রায় 58,64,00,000, যা মোট জনসংখ্যার 48.52%। এরপরে 2011 সালে যে পুরুষ জনসংখ্যা ছিল প্রায় 62,37,00,000, যা মোট জনসংখ্যার 51.53%।
4.7% এবং বাকি সামান্য জনসংখ্যা যেগুলো নারী এবং পুরুষের বাদে অর্থাৎ তৃতীয় লিঙ্গের যারা ট্রান্সজেন্ডার তারা। 2011 সালের এই আদমশুমারিতে গ্রামভিত্তিক জনসংখ্যা প্রায় 83.35 কোটি। মাথায় রাখতে হবে যে গ্রামীণ জনসংখ্যা 83.35 কোটি। আরও মাথায় রাখতে হবে যে এই সময় গ্রামভিত্তিক জনসংখ্যা পার্সেন্টেজের অনুসারে যদি দেখা হয় মোট জনসংখ্যার, তাহলে 68.85% ছিল এই গ্রামীণ জনসংখ্যা অর্থাৎ গ্রামভিত্তিক জনসংখ্যা। এই গ্রামীণ এলাকায় মোট জনসংখ্যা বৃদ্ধির হার 31.16%, অর্থাৎ এই সময় যে বৃদ্ধির হারটা ছিল এই দশকে 2001 থেকে 2011-তে সেটা 31.16%। আরও মাথায় রাখতে হবে যে 2011 সালের আদমশুমারিতে নগরের জনসংখ্যা ছিল 37.71 কোটি, যা মোট জনসংখ্যার 31.15%। এরপরে নেক্সট 2011 সালে ভারতের লিঙ্গানুপাত প্রতি হাজার পুরুষে 943 জন। অনেক বইয়ে 940 থাকলেও সঠিক তথ্য হবে 943 জন। এরপরে শিশু লিঙ্গানুপাত প্রতি হাজার পুরুষে 914 জন মহিলা। শিশু লিঙ্গানুপাত তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিমিতে 382 জন। এরপরে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্লাইডের যে তথ্যগুলো দেওয়া রয়েছে লিঙ্গানুপাত, জনঘনত্ব এবং সর্বাধিক জনঘনত্ব প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট মাথায় রাখতে হবে যে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য ছিল অরুণাচল প্রদেশ, যেখানে জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। শুধু সর্বাধিক জনঘনত্ব না, যে জনসংখ্যার দিক দিয়েও বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। এই জনঘনত্ব কত ছিল? 11,320 জন প্রতি বর্গ কিমিতে। এরপরে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান, যেখানে জনঘনত্ব ছিল 46 জন প্রতি বর্গ কিমিতে। মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলো, বিশেষ করে যারা এসএলএসটি দিবে এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে এই তথ্যগুলো কম আসে, কিন্তু এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মাথায় রাখতে হবে যে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে জনসংখ্যা প্রায় 20 কোটি। যে 2011 সালের সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, এখানে জনসংখ্যা ছিল প্রায় 20 কোটি। নেক্সট ভারতের জনবিরল রাজ্য, সবচেয়ে জনবিরল রাজ্য বা সবচেয়ে কম জনবহুল রাজ্য সিকিম। নেক্সট সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল ছিল লাক্ষাদ্বীপ। এই তথ্যগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই তথ্যগুলো যারা ভালোভাবে পড়ে নিবে তাদের জন্য যে কোনো পরীক্ষায় কিন্তু খুব সহজ হয়ে যাবে। নেক্সট 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার খুবই ইম্পর্টেন্ট, 74.04%। এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14% এবং নারী সাক্ষরতার হার ছিল 65.46%।
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য ছিল কেরালা, যেখানে সাক্ষরতার হার প্রায় 94%, 93.98 সামথিং কিছু একটা ছিল রাউন্ড ফিগারে, সেটা প্রায় 94%, অর্থাৎ কেরালার সাক্ষরতার হার সর্বাধিক। এবং সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল বিহারে। এরপরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যগুলোর মধ্যে কেরালা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে লাক্ষাদ্বীপ। এবং এই 2011 সালের সেন্সাস অনুযায়ী সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য বিহার, যেখানে সাক্ষরতার হার মাত্র 61.8%। এরপরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি, যেখানে সাক্ষরতার হার মাত্র 76.2%, যদিও এটি ভারতের যে গড় সাক্ষরতার হারের চেয়ে বেশি। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রথম যে প্রশ্নটা রয়েছে, 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী 4টি সর্বাধিক জনবহুল রাজ্য কি কি অপশান রয়েছে? প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট। তারপর দ্বিতীয়তে রয়েছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার, গুজরাট। সি অপশানে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। এবং ডি অপশানে রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি এ কী রয়েছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। তবে মাথায় রাখতে হবে উত্তরপ্রদেশ সবচেয়ে জনবহুল রাজ্য, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে বিহার, চতুর্থ স্থানে ছিল পশ্চিমবঙ্গ। ভারতের প্রথম 10টি জনবহুল রাজ্যের নাম মনে রাখার একটা সূত্র বলি। উত্তরে মহাবিহার, পশ্চিমে অন্ধ মানুষ নাড়ু বানিয়ে রাজার কাছে গুজরাজ পেল। অর্থাৎ এই সূত্র থেকে কিভাবে মনে রাখবে রাজ্যগুলোর নাম? উত্তরে মহাবিহার, উত্তরে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার 3টা রাজ্য হলো। পশ্চিমে অন্ধ মানুষ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মানুষ থেকে মধ্যপ্রদেশ, নাড়ু বানিয়ে, নাড়ু থেকে মাথায় রাখতে হবে তামিলনাড়ু, রাজার কাছে, রাজা থেকে রাজস্থান, কাছে থেকে কর্ণাটক, গুজরাট পেল, অর্থাৎ গুজরাট রাজ্যের নাম। এইভাবে পরপর করে 10টি রাজ্যের নাম কিন্তু সহজে মনে রাখা যাবে। আরেকবার বলি সূত্রটা। উত্তরে মহাবিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। পশ্চিমে অন্ধ মানুষ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মানুষ থেকে মধ্যপ্রদেশ, নাড়ু বানিয়ে তামিলনাড়ু, রাজার কাছে রাজস্থান, কাছে কর্ণাটক, গুজরাট পেল, গুজরাট থেকে গুজরাট। গুজরাট মানে হাতির রাজা। তো এইভাবে পরপর করে 10টি রাজ্যের নাম কিন্তু মাথায় রাখা যাবে। নেক্সট, পরের প্রশ্ন, 2001 থেকে 11 সালে ভারতে কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? 4টা অপশান। 1.64%, 20.8%, 17.64%, 25.90%। তো মাথায় রাখতে হবে সঠিক উত্তরটা হয়ে যাবে, যেহেতু দশকীয় বৃদ্ধির হারের কথা বলেছে 1 থেকে 2011, এখানে উত্তরটা হয়ে যাবে 17.64%। যদি বার্ষিক বলতো সেটা উত্তরটা কী হতো? 1.64%। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 17.64%। নেক্সট,
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? চারটা অপশান: ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম। এই চারটা রাজ্যের মধ্যে নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক, অর্থাৎ হ্রাস পেয়েছে। সুতরাং সর্বনিম্ন বৃদ্ধির হার ছিল নাগাল্যান্ডে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো কত ছিল বৃদ্ধির হার? এখানে ঋণাত্মক -0.58% এই নাগাল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির হার। অর্থাৎ নাগাল্যান্ড ছিল একমাত্র রাজ্য যেখানে 2001 থেকে 2011 সালের মধ্যে জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই তথ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা। এখানে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে যে রাজ্যগুলো, যে দশকীয় বৃদ্ধির হার কোন রাজ্যে সবচেয়ে বেশি ছিল। 1 নম্বরে মেঘালয়, পরপর করে সাজাতেও দিতে পারে পরীক্ষার সময়, যে পরপর করে সাজাও দশকীয় বৃদ্ধির হারের ভিত্তিতে রাজ্যগুলো কিন্তু সাজাতে বলবে, এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে। 1 নম্বরে ছিল মেঘালয়, 2 নম্বরে অরুণাচল প্রদেশ, 3 নম্বরে বিহার, 4 নম্বরে জম্মু কাশ্মীর, 5 নম্বরে মিজোরাম। তো এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে। মেঘালয়ের ছিল 27.80, অরুণাচল প্রদেশের 25.9 এবং বিহারের 25.10, জম্মু কাশ্মীরের 23.70, মিজোরামের 22.80। এই রাজ্যগুলো, অর্থাৎ বেশিরভাগ রাজ্যগুলো রয়েছে কোথাকার রাজ্য? মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম উত্তর পূর্বের রাজ্য, বিহার ভারতের পূর্ব দিকের রাজ্য, জম্মু কাশ্মীর ভারতের উত্তরের একটি রাজ্য। এরপরে নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার সম্পন্ন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। দিল্লি, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি। তো এই চারটার মধ্যে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হারের কথা বলছে, চারটার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দাদরা ও নগর হাভেলি। তো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? দাদরা ও নগর হাভেলিতে কেন্দ্রশাসিত ছিল 55.88% হারে বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে দমন দিউ, যেখানে 53.76%। অর্থাৎ এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অত্যধিক বেশি। এরপরে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক? যে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, চারটা অপশান দেওয়া রয়েছে, এই চারটার মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক? তো খুব সহজেই বলা যাবে যে দিল্লিতে জনসংখ্যা রয়েছে সর্বাধিক। এরপরে নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার। চারটা অপশান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটা অপশান রয়েছে, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 92.5, 74.04, 80.23, 65%। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 74.04%। আর মাথায় রাখতে হবে যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কেরালা, যেখানে সাক্ষরতার হার ছিল প্রায় 94%। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? চারটা অপশান রয়েছে, প্রতি হাজারে 900 জন, প্রতি হাজার পুরুষে 900 জন, প্রতি হাজার পুরুষে 950, প্রতি হাজার পুরুষে 943, প্রতি হাজার পুরুষে 1012 জন। সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে 943 জন প্রতি হাজার পুরুষে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক জনঘনত্ব রয়েছে? চারটা অপশান রয়েছে। তো সর্বাধিক জনঘনত্ব কোনটা রয়েছে? দমন দিউ, লাক্ষাদ্বীপ, দিল্লি, চণ্ডীগড়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিল্লি। দিল্লিতে জনসংখ্যাও বেশি এবং জনঘনত্ব বেশি, এবং ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে জনঘনত্বের বিচারে চণ্ডীগড়। জনঘনত্বের বিচারে দ্বিতীয় স্থানে যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটা রয়েছে চণ্ডীগড়। এরপরে
9 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী 2011 সালের আদমশুমারি অনুযায়ী কিছু একটা ছুটে গেছে, প্রশ্নটা কিছু একটা ছুটে গেছে, যে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সর্বনিম্ন। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলে, সেটা হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান ডি হবে সঠিক উত্তর, যেখানে প্রতি বর্গমিটারে মাত্র 46 জন জনসংখ্যা রয়েছে। এরপরে 10 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার দশক ভিত্তিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল। কোন দশকে এই জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল? 1951 থেকে 61, 1921 থেকে 31, 1961 থেকে 1971, 1981 থেকে 1991। মাথায় রাখতে হবে যে জনসংখ্যার সর্বাধিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে 1961 থেকে 1971, এরপরে রয়েছে 1971 থেকে 1981। এই দুই দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল সর্বাধিক। ভারতের জনসংখ্যার ইতিহাসে, জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে 1961 থেকে 71 যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, এবং এরপরেই দ্বিতীয় স্থানে বৃদ্ধির হারের দিকে রয়েছে 1971 থেকে 1981 সাল। তো তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যে এখানে কতগুলো সাল রয়েছে, যে বিভিন্ন আদমশুমারিতে কোন সময় জনসংখ্যা বৃদ্ধির হার কতটা ছিল তা দেখানো হয়েছে। 1901-এর তথ্যটা দেওয়া নেই। তো প্রথম যে 1911-র, যে এইখানে জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? মাত্র 5.75। কিন্তু মাথায় রাখতে হবে 1921, অর্থাৎ 1911 থেকে এই 1921-এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছিল ঋণাত্মক, যেখানে জনসংখ্যা হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? 0.31% হারে কিন্তু এখানে বৃদ্ধি এই দশকে হ্রাস পেয়েছে। অর্থাৎ একমাত্র ভারতের সেন্সাসের ইতিহাসে একমাত্র 1911 থেকে 21-এর মধ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কেন? কারণ এই সময় চলছিল প্রথম বিশ্বযুদ্ধ, ছিল দুর্ভিক্ষ, আর ছিল স্প্যানিশ ফ্লু ইত্যাদির কারণে এই দশকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তো এবং সর্বাধিক জনসংখ্যা যে দশকে লক্ষ্য করা গেছে সেটা হলো 1961 থেকে 1971-এর মধ্যে, যেখানে ছিল 24.80% সর্বাধিক, এবং দ্বিতীয় স্থানে 1971 থেকে 1981-এর মধ্যে 24.66%। মাথায় রাখতে হবে। এবং তৃতীয় স্থানে রয়েছে 81 থেকে 91, 23.87%। অর্থাৎ পরপর তিনটা দশক 1961 থেকে 1991-এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অত্যধিক বেশি, এবং সেটা 2001 থেকে 11-এর মধ্যে কমে এসেছে 17.70%। সেটা অনেকটাই কম আগের তুলনায়। এরপরে নেক্সট, কোন সময়কালকে ভারতের জনবিস্ফোরণের যুগ নামে চিহ্নিত করা হয়ে থাকে? চারটা অপশান রয়েছে। 1901 থেকে 21 এই সময় তো জনসংখ্যা স্থিতিশীল ছিল। 1951 থেকে 81 এই সময় সর্বাধিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 1921 থেকে 51 এই সময় বৃদ্ধির হার কম ছিল। 61 থেকে 91 এই সময় অত্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল। কিন্তু জনবিস্ফোরণের যুগ বলা হয়ে থাকে 1951 থেকে 1981, অপশান বি। এরপরে নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতে 1951 থেকে 1981 সালে অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, এই অবস্থা কী নামে পরিচিত? চারটা অপশান রয়েছে: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ট্র্যাপ, ডেমোগ্রাফিক উইন্ডো, ডেমোগ্রাফিক ট্রানজিশন। তো সঠিক উত্তর হয়ে যাবে ডেমোগ্রাফিক ট্র্যাপ। অর্থাৎ এই সময় জনসংখ্যা এমন একটা ফাঁদে পড়েছে যার ফলে কিন্তু অর্থনৈতিক অবস্থা আস্তে 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 দুর্বল হয়ে পড়ে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডেমোগ্রাফিক ট্র্যাপ। এরপরে নেক্সট 13 নম্বর প্রশ্ন,
1981 থেকে বর্তমান পর্যন্ত ভারতের জনসংখ্যার কীরূপ পরিবর্তন লক্ষ্য করা গেছে? দ্রুত বৃদ্ধি ঘটেছে, ক্রম হ্রাসমান বৃদ্ধি ঘটেছে, ধীর বৃদ্ধি ঘটেছে, অতি দ্রুত বৃদ্ধি ঘটেছে। তো সঠিক উত্তরটা কী হয়ে যাবে যে 1981 পর থেকে আস্তে আস্তে জনসংখ্যার যে বৃদ্ধির হারটা একটু একটু করে কমছে, অর্থাৎ ক্রম হ্রাসমান বৃদ্ধি ঘটেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যে ক্রম হ্রাসমান বৃদ্ধি ঘটছে। এরপরে 14 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য। 4টা অপশান রয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। তো 4টা অপশানের মধ্যে সঠিক হয়ে যাবে বিহার, এখানে জনঘনত্ব সর্বাধিক রয়েছে এবং উত্তরপ্রদেশে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। তো অপশান এ বিহার, যেখানে জনঘনত্ব সর্বাধিক, প্রতি বর্গকিমিতে 1102 জন। এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, প্রতি বর্গকিমিতে 1029 জন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। 2001-এ ছিল প্রথম স্থানে এবং 2011-তে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে, বিহার প্রথম স্থানে অধিকার করে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা, অর্থাৎ মোট জনসংখ্যা কোন রাজ্যে বেশি? তো 4টা অপশান রয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তরপ্রদেশ, যেখানে জনসংখ্যা প্রায় 20 কোটি রয়েছে, 19.98 কোটি, অর্থাৎ প্রায় 20 কোটি। এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে 11.2 কোটি, অর্থাৎ প্রায় 11 কোটির বেশি জনসংখ্যা রয়েছে মহারাষ্ট্রে। তো এখানে একটা সূত্র তো আমি এর আগে বললাম, উত্তরে মহাবিহার, পশ্চিমে অন্ধ মানুষ নাড়ু বানিয়ে রাজার কাছে গুজরাট পেল। এই সূত্র অনুযায়ী প্রথম 10টি জনবহুল রাজ্যের নাম মনে আছে। উত্তরে মহাবিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। পশ্চিমে অন্ধ মানুষ, পশ্চিমবঙ্গ, অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ, মানুষ মধ্যপ্রদেশ, নাড়ু বানিয়ে অর্থাৎ তামিলনাড়ু মাথায় রাখতে হবে, রাজার কাছে রাজস্থান, কাছে কর্ণাটক, গুজরাট পেল, গুজরাট মানে গুজরাটের নাম মনে রাখতে হবে। এইভাবে প্রথম 10টি রাজ্যের নাম কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে 16 নম্বর প্রশ্ন, নিচের দেওয়া বিকল্প থেকে যে সঠিক বয়সলিঙ্গ গঠন সম্পর্কে উপযুক্ত বর্ণনা বেছে নাও। অর্থাৎ ভারতের বয়সলিঙ্গ কাঠামো সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া রয়েছে, সঠিক কোনটা? শিশু ও কিশোর কিশোরী জনসংখ্যার চাপ কিছুটা বেশি, এটা সঠিক। দ্বিতীয়টা, মাঝ বয়সী কর্মক্ষম ও উৎপাদনশীল জনসংখ্যা সবচেয়ে বেশি, এটাও সঠিক। উচ্চ বয়সী নির্ভরশীল বৃদ্ধা জনসংখ্যার পরিমাণ খুব কম, এটাও সঠিক। বয়সলিঙ্গ পিরামিড পঞ্চম শ্রেণীর পিরামিড, এটা ভুল। অর্থাৎ প্রথম 3টা কিন্তু সঠিক হবে। কি কি অপশান রয়েছে? 4টা অপশান রয়েছে, 4টি বর্ণনা মিথ্যা, 4টি বর্ণনা মিথ্যা নয়, 1, 2 ও 3 ঠিক, এটাই হবে ঠিক, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে? বিহারে সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে, এবং সবচেয়ে কম রয়েছে অপশান ডি, অরুণাচল প্রদেশে, যেখানে প্রতি বর্গকিমিতে মাত্র 17 জন রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ভারতের জনসংখ্যার দশক ভিত্তিক বৃদ্ধির হার ঋণাত্মক ছিল কোন দশকে? 1911 থেকে 61, 1921 থেকে 1931, 1911 থেকে 21, 1981 থেকে 91, একটু আগেই বললাম। ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা গেছে কেবলমাত্র 1911 থেকে 21-এর দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক লক্ষ্য করা গেছে। এরপর নেক্সট 19 নম্বর, ভারতের জনসংখ্যাগত বিভাজন কোন সময়কে বলা হয়? আচ্ছা, জনসংখ্যাগত বিভাজন বা ডেমোগ্রাফিক ডিভাইডটা কী জিনিস? জন্মহার হ্রাস পায়, এর ফলে যদি জন্মহার হ্রাস পায় এবং বার্ধক্য নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পেলে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভাইড। তো ঠিক এইরকম সিচুয়েশন তৈরি হয়েছিল কোন সময়? 1911 থেকে 1921-এ এই ডেমোগ্রাফিক ডিভাইড দেখা গেছে। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, ডেমোগ্রাফিক ডিভাইড দেখা গিয়েছিল 1911 থেকে 1921 এর দশকে। তো সঠিক উত্তর অপশান সি। নেক্সট এরপরে 20 নম্বর প্রশ্ন, 2011 সালে ভারতের মহিলা পুরুষ অনুপাত, অর্থাৎ 2011 সালে ভারতের মহিলা পুরুষ অনুপাত সবচেয়ে কম ছিল, অর্থাৎ লিঙ্গানুপাত সবচেয়ে কম ছিল কোন রাজ্যে? খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি ছিল কেরালায়,
প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা 1084 জন, কিন্তু কোন রাজ্যে সবচেয়ে কম ছিল? চারটা অপশান, কী কী? চারটা অপশান: পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উড়িষ্যা। তো সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা, যেখানে প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা 878 জন, প্রায় 878 জন বা 77 জন। আচ্ছা, কোনো বই 77, কোনো বই 78 আছে। তো লিঙ্গানুপাত সবচেয়ে কম ছিল হরিয়ানায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা 877 বা 78, কোনো বই কম বেশি হতে পারে। নেক্সট, এবং সর্বনিম্ন লিঙ্গানুপাত যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল কোনটা ছিল? লাক্ষাদ্বীপ, যে প্রতি 1000 পুরুষের 946। এটা কিন্তু ভারতের যে গড়ের তুলনায় বেশি, কিন্তু বাকি যে কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে আছে সেখানে এই লিঙ্গানুপাতটা যথেষ্ট বেশি, কিন্তু লাক্ষাদ্বীপে সর্বনিম্ন। এরপর নেক্সট 21 নম্বর প্রশ্ন, 2011 সালে ভারতের মহিলা পুরুষ অনুপাত সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ লিঙ্গানুপাত সবচেয়ে বেশি ছিল। এটা কোন রাজ্য হবে? পাঞ্জাব, হরিয়ানা। হরিয়ানাতে সবচেয়ে কম ছিল এবং সবচেয়ে বেশি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে কেরালায়। কেরালায় প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা হচ্ছে 1084 জন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক ছিল কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? সেটা হচ্ছে পুদুচ্চেরি, 1037 জন, প্রতি 1000 পুরুষের 1037 জন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 22 নম্বর, যে 2011 সালের হিসাবে ভারতে গ্রামবাসী জনসংখ্যা মোট কত শতাংশ ছিল? চারটা অপশান: 55.5%, 72.3%, 68.8%, 65.5%। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? যে গ্রামবাসীর জনসংখ্যা ছিল প্রায় 68.8%, অপশান সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট 2011 সালে ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য। তো স্বাক্ষর রাজ্যের কথাটা যদিও বললাম একটু আগে, যে সবচেয়ে সাক্ষরতার হার কত ছিল? ভারতের গড় সাক্ষরতার হার 74.04। এবং সর্বাধিক স্বাক্ষর রাজ্য, চারটা অপশান: বিহার, হরিয়ানা, কেরালা, পশ্চিমবঙ্গ। এর মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল কেরালাতে সবচেয়ে বেশি ছিল এবং বিহারে সবচেয়ে কম ছিল। তো সঠিক উত্তর হবে অপশান সি, কেরালায়, যেখানে সাক্ষরতার হার কত ছিল? প্রায় 94%। এবং বিহারে ছিল সবচেয়ে কম, কম। এরপরে 2011 সালে ভারতের জন্মহার কত ছিল? চারটা অপশান, বৃদ্ধির হার আলাদা জিনিস, জন্মহার আলাদা জিনিস। তো চারটা অপশান কী কী রয়েছে? চারটা অপশান, প্রথমে রয়েছে 25.4 প্রতি 1000-এ, 19.5, 21.8 প্রতি 1000-এ, 15.4। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, প্রতি 1000-এ 21.8 জন। এরপরে মাথায় রাখতে হবে কি, যে মৃত্যুহার কত ছিল? মৃত্যুহারও কিন্তু খুব বেশি ছিল না, মৃত্যুহার অনেক কম ছিল, 7.1 প্রতি 1000-এ। এরপরে নেক্সট 25 নম্বর যেটা প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা 0, অর্থাৎ এসসি পপুলেশন 0? ভারতের কোন রাজ্যে কোনো এসসি পপুলেশন নেই? চারটা অপশান: কেরালা, নাগাল্যান্ড, সিকিম, আসাম। তো এসসি পপুলেশন এই চারটার মধ্যে নেই, সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কোনো এসসি পপুলেশন নেই। নাগাল্যান্ডে এসটি পপুলেশন অনেক আছে, আর শতকরার ভিত্তিতে নাগাল্যান্ডের এসটি পপুলেশনের দিক দিয়ে প্রথম স্থান, শতকরার ভিত্তিতে। নিজের যে রাজ্যের যে মোট জনসংখ্যা তার শতকরার ভিত্তিতে নাগাল্যান্ড কিন্তু প্রথম স্থান অধিকার করে। এসটি পপুলেশন নাগাল্যান্ডে কিন্তু 0 ছিল, মাথায় রাখতে হবে। এবং নাগাল্যান্ডে এসটি পপুলেশন কত? তার যে রাজ্যের মোট জনসংখ্যা তার প্রায় 89% কী ছিল? এসটি পপুলেশন। অর্থাৎ এই পার্সেন্টেজের ভিত্তিতে নাগাল্যান্ড এসটি পপুলেশন প্রথম স্থান অধিকার করে। একটা পরিসংখ্যান দেওয়া রয়েছে ছকে। নাগাল্যান্ডে এসসি পপুলেশন 0 এবং এসটি 89। কেরালায় কত হচ্ছে? 9.8 এবং এসটি রয়েছে 1.8। সিকিমে এসসি 5% এবং এসটি 20.6। আসামে 6.9 এবং এসটি পপুলেশন রয়েছে আসামে 12.4%। নেক্সট 26 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, কোন রাজ্যে ভারতের এসসি জনসংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। এই চারটা রাজ্যের মধ্যে
এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে, এবং এসটি জনসংখ্যা সর্বাধিক রয়েছে মধ্যপ্রদেশে। আর এসসি জনসংখ্যা পাঞ্জাবে শতকরার ভিত্তিতে সবচেয়ে বেশি, কিন্তু মোট এসসি পপুলেশন উত্তরপ্রদেশে প্রথম স্থান রয়েছে। কত রয়েছে? এই পাঞ্জাব রাজ্যে মাথায় রাখতে হবে। পাঞ্জাব রাজ্যে কী বললাম, যে পাঞ্জাবের ক্ষেত্রে যেটা বললাম যে পাঞ্জাবে শতকরার ভিত্তিতে কিন্তু প্রথম স্থান, প্রায় 40% কিন্তু এসসি, যে মোট জনসংখ্যা প্রায় 40% কিন্তু এসসি পাঞ্জাবে। এরপরে নেক্সট আরও কিছু তথ্য মাথায় রাখতে হবে, যেমন 2011 সালের আদমশুমারি অনুযায়ী এসসি পপুলেশন উত্তরপ্রদেশের সর্বাধিক। ভারতের মোট যে এসসি সংখ্যা রয়েছে প্রায় 20 কোটি, প্রায় 20 কোটির মতো এসসি রয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে রয়েছে এই 16%, অর্থাৎ এর প্রায় 16% রয়েছে উত্তরপ্রদেশে, 16.6% রয়েছে উত্তরপ্রদেশে। এবং উত্তরপ্রদেশের জনসংখ্যার এটি কত? জনসংখ্যার প্রায় 21%, 20.96% রয়েছে এসসি পপুলেশন। এছাড়াও মাথায় রাখতে হবে যে উত্তরপ্রদেশের সীতাপুরে এসসি জনসংখ্যা সর্বাধিক, এবং বাগপাট জেলায় সবচেয়ে কম এসসি জনসংখ্যা রয়েছে। উত্তরপ্রদেশের বাগপাট জেলায় এসসি জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে। নেক্সট একটা পরিসংখ্যান দেওয়া রয়েছে যে এসসি জনসংখ্যা কোন রাজ্যে কত রয়েছে। এই পরিসংখ্যান দেওয়া রয়েছে যে কোন রাজ্যে কেমন জনসংখ্যা রয়েছে। যেমন উত্তরপ্রদেশে প্রায় কত রয়েছে, এখানে প্রায় এসসি জনসংখ্যা হচ্ছে 4,13,00,000 রয়েছে উত্তরপ্রদেশে এসসি, এবং 1,65,00,000 বিহারে, এবং 2,14,00,000 রয়েছে পশ্চিমবঙ্গে। তামিলনাড়ুতে 1,44,00,000, অন্ধ্রপ্রদেশে 1,38,00,000 রয়েছে অন্ধ্রপ্রদেশে এসসি জনসংখ্যা। তাহলে সর্বাধিক এসসি জনসংখ্যা উত্তরপ্রদেশে, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপরে রয়েছে উল্লেখযোগ্য বিহার, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। নেক্সট ভারতবর্ষের আদি বাসিন্দা 4টা অপশন: প্রোটো অস্ট্রালয়েড, মঙ্গলয়েড, নেগ্রিটো, নর্ডিক। তো এই 4টার মধ্যে সবচেয়ে আদি বাসিন্দা কারা? এই যে উপজাতি গোষ্ঠীগুলো রয়েছে বা জনজাতি রয়েছে, আদিম আদিবাসীরা রয়েছে যারা, তাদের মধ্যে 4টির মধ্যে সবচেয়ে বেশি মানে সবচেয়ে অধিক যারা অনেক দিন যারা সবচেয়ে আগে এসেছিল ভারতে, যেসব আদিবাসী গোষ্ঠীরা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই নেগ্রিটো। অপশন সি হবে সঠিক উত্তর। তো এই নেগ্রিটো কোথায় দেখা যায়? এই নেগ্রিটো নরগোষ্ঠী দক্ষিণ ভারতে বেশি দেখা যায়, যেমন কেরালার কানিক্কর, ইরুলা, এরা হচ্ছে কিন্তু নেগ্রিটো। আচ্ছা, আর কিছু তথ্য মাথায় রাখতে হবে যে নেগ্রিটো শব্দটা কাদের জন্য ব্যবহৃত হয়? যে কালো ত্বক, কোঁকড়ানো চুল, মাঝারি উচ্চতা। আর কি মাথায় রাখতে হবে? যে আন্দামান দ্বীপপুঞ্জে নেগ্রিটো উপজাতির আবাসস্থল। এখানে চারটা শ্রেণী রয়েছে, যেমন আন্দামানিজ, ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিজ। এই যে গোষ্ঠীগুলো, এরা কিন্তু নেগ্রিটো গোষ্ঠী। এরপরে নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলয়েড শ্রেণীর 2টো উপজাতি রয়েছে, যেমন সম্পেন ও নিকোবরাজি। সম্পেন এবং নিকোবরাজি হচ্ছে মঙ্গলয়েড শ্রেণীর উপজাতি। এরপর নেক্সট, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন নরগোষ্ঠী দেখা যায়? 4টা অপশান: নেগ্রিটো, ভূমধ্যসাগরীয়, প্রোটো অস্ট্রেলয়েড, নর্ডিক। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি, প্রোটো অস্ট্রেলয়েড। যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সবচেয়ে যে নরগোষ্ঠী অধিক দেখা যায় সেটা হচ্ছে প্রোটো অস্ট্রেলয়েড। আচ্ছা, এই প্রোটো অস্ট্রেলয়েডের মধ্যে কারা কারা পড়ছে? যেমন সাঁওতাল, মুন্ডা, আর তারপরে দক্ষিণ ভারতের কুরুম্বা, এরা হলো প্রোটো অস্ট্রেলয়েড। এছাড়াও আরও অনেক যে উপজাতি রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, সেগুলো কিন্তু একটু খুঁটিয়ে পড়ে নিবে, কোন উপজাতি বা কোন জনগোষ্ঠী কোন রাজ্যে দেখা যায়, এগুলো কিন্তু একটু দেখে নিবে। কোল, ভিল, মুন্ডা কোথায় দেখা যায়। মাথায় রাখবে যে ভিল ভারতের বৃহত্তম উপজাতি, কিন্তু ভারতের বৃহত্তম, এবং গন্ড উপজাতি ভারতের 2য় বৃহত্তম উপজাতি কিন্তু গোষ্ঠী। এগুলো কিন্তু তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 29 নম্বর প্রশ্ন, রাভা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? 4টা অপশন রয়েছে: পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার। তো রাভা উপজাতি দেখা যায় পশ্চিমবঙ্গে রাভা উপজাতি দেখা যায়। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা। যখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তখন কিন্তু ভাষা ছিল 14টা। সংবিধান স্বীকৃত তখন ভাষা কতগুলো স্বীকৃতি দেওয়া হয়েছিল? তখন 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, এবং বর্তমানে সেটা
সংবিধান স্বীকৃত ভাষা দাঁড়িয়েছে কতগুলো? 18, 22, 14, 54। তো সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন বি 22টি। বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি এবং এটি সংবিধানের 8ম তপশিলে কিন্তু রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সংবিধানের 8ম তালিকাভুক্ত। এরপর নেক্সট যে সংবিধানে যে ভাষাগুলো রয়েছে কি কি, কোন কোন ভাষা? অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি। এই যে ডোগরি এগুলো কোথায় রয়েছে? ডোগরি, তারপরে কাশ্মীরি, এগুলো কাশ্মীরে দেখা যায়। যে কোন ভাষা কোথায় আছে, এই যে ভাষাগুলো আছে কোন ভাষাটি কোন রাজ্যে দেখা যায়, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপরে গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি আছে, মারাঠি আছে, নেপালি আছে, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু। এর মধ্যে অধিকাংশ ভাষাই কিন্তু খুব সহজে মনে থেকে যাবে যে কোন ভাষাগুলো কোন রাজ্যে রয়েছে। কয়েকটা ভাষা যেমন বোড়ো, ডোগরি, বোড়ো এগুলো কোথায় রয়েছে, বোড়ো ভাষা, ডোগরি ভাষা কোথায় রয়েছে, এই ভাষাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সাঁওতালি হচ্ছে সর্বাধুনিক সংবিধান স্বীকৃত সর্বাধুনিক ভাষা সাঁওতালি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে ভারতের যে ভাষাগোষ্ঠী যে প্রধান ভাষাগোষ্ঠী রয়েছে, তারপরে এগুলির মধ্যে প্রধান হচ্ছে ইন্দো ইউরোপীয়। মাথায় রাখতে হবে যে ভারতের যে ভাষাগোষ্ঠীগুলো রয়েছে তার মধ্যে প্রধান রয়েছে ইন্দো ইউরোপীয়, দ্বিতীয় রয়েছে দ্রাবিড়ীয়, তৃতীয় রয়েছে অস্ট্রিক এবং চতুর্থ স্থানে চীনো তিব্বতীয়। প্রায় 78% জনসংখ্যাই কিন্তু ইন্দো ইউরোপীয় এবং দ্রাবিড়ীয়, এই দ্রাবিড়ীয় গোষ্ঠী দক্ষিণ ভারতে বেশি দেখা যায়, এটা প্রায় 20% কাছাকাছি। এগুলো কিন্তু সিকোয়েন্স অনুসারে সাজা দিতে পারে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজা দিতে পারে। এরপরে ভারতে যদি ভাষার কথা বলা হয়, কোন ভাষা সবচেয়ে বেশি কথা বলে, প্রথম হবে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে হিন্দি, দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা, তারপর রয়েছে মারাঠি, তারপরে তামিল, তেলুগু। এই ভাষাগুলো পরপর করে কোন ভাষায় বেশি মানুষ কথা বলে, এই ভাষাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আরও কিছু তথ্য রয়েছে, বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। যেমন ভারতের বৃহত্তম উপজাতি হচ্ছে ভিল। মূলত কোন কোন রাজ্যে বেশি দেখা যায়? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই রাজ্যগুলোতে ভিল উপজাতি দেখা যায়। আর 11 সালের আদমশুমারি অনুযায়ী ভিল উপজাতি ভারতের যে মোট যে এসটি পপুলেশন, এরা এই যে ভিলটা হচ্ছে ভিলটা হচ্ছে এসটি পপুলেশন। তো মোট এসটি পপুলেশনের প্রায় 37, অর্থাৎ 38% হচ্ছে, 37.7, অর্থাৎ প্রায় 38% হচ্ছে এই ভিল। তারপর গোন্ড উপজাতি ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী সম্প্রদায়। এরা কোথায় কোথায় দেখা যায়? যেমন মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা, বস্তার জেলা ছত্তিশগড়ের, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, আমাদের পশ্চিমবঙ্গেও এবং উড়িষ্যার কিছু অংশে কিন্তু এই গোন্ড উপজাতি কিন্তু দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলো। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ভাষা আছে, তারপরে বিভিন্ন কর্মের ভিত্তিতে যে কোন শ্রেণীর মানুষ কতটা কোন কর্মে নিযুক্ত আছে, প্রথম শ্রেণীতে কত শতাংশ আছে, দ্বিতীয় শ্রেণীতে কত আছে, এইগুলো কিন্তু একটু তথ্যগুলো দেখে নেবে, তাহলে কিন্তু একেবারে কোনো প্রকার আর প্রশ্ন থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। একটু এই যে প্রশ্নগুলো ছিল এগুলো বারবার একটু দেখবে, তাহলে কিন্তু কোনো ডাউট থাকবে না, আর প্রশ্ন আসবে এর বাইরে কিন্তু আসবে না। যা আলোচনা করলাম প্রশ্নগুলো সাধারণত এইগুলোর মধ্য থেকে এসে থাকে।